হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কার্বোনিয়াম আয়ন সম্পর্কে পড়ব। ক্লাস 11 এবং 12 দুটো ক্লাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্বোনিয়াম আয়ন কোনো বিক্রিয়ার ইন্টারমিডিয়েট হিসেবে উৎপন্ন হয়, আলাদা করে এদের কোনো অস্তিত্ব নেই। যখন বিক্রিয়া চলে তার অন্তর্বর্তী যৌগ হিসেবে এটা উৎপন্ন হয়। আমরা আজকে তাদের স্টেবিলিটি দেখব, তাদের পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট দেখব কীভাবে হয়। খুব সহজেই এটা বোঝা যাবে। প্রথমে আমরা দেখে নিই, একটা উদাহরণ দেব। আর এক্স, আর সিঙ্গেল বন্ড এক্স, এই আর এক্স বন্ডটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে আর প্লাস এবং এক্স মাইনাস আয়ন উৎপন্ন হবে। এক্স আমরা হ্যালোজেন ধরে নিতে পারি, আরটা অ্যালকিল গ্রুপ, তাহলে আর এর মাথায় যখন প্লাস পড়লো তখন ওটাই কিন্তু কার্বোক্যাটায়ন হিসেবে কাজ করবে। এবং এই কার্বোক্যাটায়নগুলো পোলার মাধ্যমে খুব ভালো তৈরি হয়। যেমন জল একটি পোলার মাধ্যম, জলের মধ্যে ভালো তৈরি হবে কেন না, আর প্লাস এবং এক্স মাইনাস, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই দুটোই জলে হাইড্রেটেড হয়ে যাবে, ফলে ওদের স্টেবিলিটি অনেক বেড়ে যাবে। সেই জন্যই পোলার মাধ্যম ফ্যাসিলিটেট বলা হয়েছে, পোলার মাধ্যমে বিক্রিয়াটি ভালো হয়। এগুলো কখন কাজে লাগবে? যখন আমরা SN1 বিক্রিয়া পড়ব, SN2 বিক্রিয়া পড়ব, তখন দেখবে এগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, এবার আমরা এদের স্টেবিলিটিগুলো দেখে নিই। এদের স্টেবিলিটি অর্ডার হচ্ছে 3 ডিগ্রি, সবচেয়ে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা মনে রাখতে হবে। ব্যতিক্রমটা কি না, 1 ডিগ্রি হিসেবে হচ্ছে অ্যালাইল এবং বেঞ্জাইল, এই দুটো কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি হলেও এরা খুব বেশি স্টেবল হয়, কারণ ওদের মধ্যে রেজোনেন্স হয়, রেজোনেন্সের জন্য ওরা স্টেবল হয়। আর আমরা এখানে স্থায়িত্বগুলো কী দিয়ে পড়বো? আমরা এখানে কার্বোক্যাটায়ন, নর্মালি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি পড়ানো হয় হাইপার কনজুগেটিভ বা নো বন্ড রেজোনেন্সের দ্বারা। আই এফেক্ট দিয়েও কিছুটা বলা যায়, কিন্তু তার থেকেও এফেক্টিভ হবে হাইপার কনজুগেটিভ এফেক্ট দিয়ে। যেটা কার উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে কতগুলি আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন পরমাণুর সংখ্যার উপর নির্ভর করবে নো বন্ড রেজোনেন্স বা হাইপার কনজুগেশন। তাহলে আমরা উদাহরণ দেখি, তাহলে খুব ভালোভাবে এটা আমরা বুঝতে পারবো। 1 নম্বর উদাহরণে দেখো, প্রথমে যে উদাহরণ নিচ্ছে এটা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, সির মাথায় প্লাস, 3 দিকে 3টে CH3। আলফা কার্বনগুলো দেখতেই পাচ্ছ কোনগুলো আলফা কার্বন। তাহলে আলফা কার্বনে যে হাইড্রোজেন সেগুলো আলফা হাইড্রোজেন। তাহলে কটা আলফা হাইড্রোজেন? 9টা আলফা হাইড্রোজেন হচ্ছে। 9টা আলফা হাইড্রোজেন মানে 9টা আর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে, মানে এটা খুব স্থায়ী হবে। যার যত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বেশি হয় সে তত বেশি স্টেবল হয় বা স্থায়ী হয়, সেজন্য এটা ভীষণ স্থায়ী হবে। 2 নম্বর বা দ্বিতীয় উদাহরণ আমরা দেখি। দ্বিতীয় উদাহরণে নেব আমরা আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন ভালো করে দেখো, আলফা কার্বনগুলো 3 3 6টা আলফা হাইড্রোজেন। তাহলে 6টা আলফা হাইড্রোজেন হলে আগে 9টা ছিল, এখন 6টা, তার মানে ওর থেকে কম স্থায়ী হবে। 3 নম্বর উদাহরণে যাই। 3 নম্বর উদাহরণ হচ্ছে ইথাইল কার্বোক্যাটায়ন, CH3CH2+। এবার এর আলফা হাইড্রোজেন গুণে দেখি, 3টে আলফা হাইড্রোজেন, তার মানে 3টে আলফা হাইড্রোজেন হলে ওর থেকে আরও স্টেবিলিটি কমে গেল। এবং আরেকটা দেখবো 4 নম্বরে, সেটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বনটা আলফা কার্বনই নেই, আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন থাকার প্রশ্নই ওঠে না। তাহলে এখানে একটাও নেই, তাহলে এটা সব থেকে কম স্থায়ী। তাহলে এদের স্থায়িত্বের ক্রমটা কেমন হবে? 1 নম্বরটা সব থেকে বেশি, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। আলফা হাইড্রোজেনের সংখ্যা যেমন আছে সেই রকমই হয়েছে। এবার দেখবো এদের পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট। এটা কি করে পুনর্বিন্যাস ঘটায়? পুনর্বিন্যাস মানে কি, ওরা স্থায়িত্ব পাওয়ার জন্যই পুনর্বিন্যাস ঘটায় বা নিজের স্ট্রাকচার চেঞ্জ করে, সেটাকে বলে পুনর্বিন্যাস। উদাহরণ দেখলে খুব ভালো বুঝতে পারবো। 1 নম্বর উদাহরণটা আমরা দেখছি। 1 নম্বর উদাহরণটা লক্ষ্য করো, এটা হচ্ছে আইসো বিউটাইল কার্বোক্যাটায়ন। আইসো বিউটাইল কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এবার দেখো, এবার আলফা হাইড্রোজেন কটা আছে? একটা মাত্র আলফা হাইড্রোজেন আছে। আলফা কার্বনে একটাই হাইড্রোজেন সেজন্য, তার মানে এর একটাই হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, খুব বেশি স্টেবল হবে না। কিন্তু স্টেবিলিটি কী করে পাবে সেটা লক্ষ্য করো। এ মাইগ্রেশন করতে পারে, ওর নিজের এইচটাকেও শিফট করাবে। এটাকে বলি আমরা 1 to শিফট বা মাইগ্রেশন বলি। নিজে শিফট করাচ্ছে, দেখো হাইড্রোজেনটাকে ওখানে পাঠিয়ে দিল, যেই পাঠিয়ে দিল স্ট্রাকচারটা দেখো চেঞ্জ হয়ে গেল। CH2 ছিল ওটা CH3 হয়ে গেল। কার্বোক্যাটায়ন প্লাসটা এখন কোথায় যাবে? যেখান থেকে এইচ চলে গেল তার মাথায় প্লাস হয়ে গেল। এবার লক্ষ্য করা, আলফা হাইড্রোজেন কটা? 9টা হয়ে গেল, কারণ এখন আলফা কার্বনগুলো চেঞ্জ হয়ে গেল,
কারণ কার্বোক্যাটায়নের সাপেক্ষে আলফা হাইড্রোজেন হয়। তাহলে 3 3 6 3 9, 9টা হাইড্রোজেন মোর স্টেবল। আগেরটাতে ছিল মাত্র একটি, এখন 9টি হয়ে গেল। তার মানে স্টেবিলিটি পাওয়ার জন্য ও ওইভাবে হাইড্রোজেনটাকে শিফট করালো। এই ঘটনাটাকে মাইগ্রেশন বলে বা 1 to শিফট বলে। এখানে 1 to হাইড্রাইড শিফট হয়েছে। এরকম আরও অনেক উদাহরণ আমরা দেখতে পারি। দ্বিতীয় উদাহরণ আরেকটা দেখি আমরা। দ্বিতীয় উদাহরণটা দেখবো যেটা, এটা হচ্ছে নিওপেন্টাইল কার্বোক্যাটায়ন। নিওপেন্টাইল কার্বোক্যাটায়ন, নিওপেন্টেন থেকে তৈরি হয়েছে, নিওপেন্টাইল কার্বোক্যাটায়ন। একটা কার্বন চারদিকে 4টা CH3 থাকলে নিওপেন্টেন হয়, তাহলে নিওপেন্টাইল কার্বোক্যাটায়ন। এর আলফা হাইড্রোজেন গুনে নাও। আলফা হাইড্রোজেন একটাও নেই। আলফা কার্বন আছে, কিন্তু আলফা কার্বনে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, ওই জন্য একটাও আলফা হাইড্রোজেন অ্যাটম নেই, 0 আলফা হাইড্রোজেন অ্যাটম। তার মানে স্টেবিলিটি ভীষণ কম। তাহলে ও কী করবে, আবার মাইগ্রেট করবে। এর মাইগ্রেটে 3টেই CH3 আছে, তাহলে যে কোনো একটা CH3কে তোমরা মাইগ্রেট করে নাও। CH3কে মাইগ্রেট করলাম, তাহলে ওটা CH3 CH2 হয়ে গেল ওখানে। তার মানে CH2-র সঙ্গে CH3 লেগে গেল, তাহলে কার্বন প্লাস হবে কোনটা, এখন যেখান থেকে মাইগ্রেশন হলো সেই কার্বনটা প্লাস হয়ে গেছে, যেখান থেকে CH3 চলে গেল সেখানটা প্লাস। এবার আলফাগুলো কী হলো দেখে নাও, চেঞ্জ হয়ে গেল আলফাগুলো। ওখানে CH3 CH3, এখানে CH2 আলফা গুনে নাও। আলফা হাইড্রোজেন কটা হচ্ছে, 3 3 6 2 8, 8 আলফা হাইড্রোজেন। আগে কটা ছিল, আগে একটাও ছিল না, 8টা হয়ে গেল। তাহলে 8টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, তাহলে ভীষণ স্থায়ী হয়ে গেল। এইভাবে এরা চেঞ্জ করে কার্বোক্যাটায়নগুলো স্থায়িত্ব পাওয়ার জন্য, এরা এইভাবে চেঞ্জ করে। এগুলো যখন আমরা এরপরে SN1 SN2 পড়বো, তাতে কিন্তু ভীষণভাবে কাজ দেবে যে কখন কী হয়। এবং এই কার্বোক্যাটায়ন বিভিন্ন বিক্রিয়াতে কাজে লাগে, ফলে এই মেকানিজম জানতে হবে। এবং মনে রাখবে, ফ্রি রেডিক্যাল যেগুলো, তারও মেকানিজম একদম একই রকম, শুধু যেগুলো প্লাস আছে ওখানে ডট বসিয়ে দিলে ফ্রি রেডিক্যাল হয়ে যায়। ফলে ফ্রি রেডিক্যালের মেকানিজমও এই পথ ফলো করবে, কিন্তু কার্ব অ্যানায়ন কিন্তু এটা হবে না। তাহলে কার্বোক্যাটায়ন সম্পর্কে ধারণাটা পরিষ্কার হলো।